বর্ষা অতসীর কাছ থেকে চলে আসে। অর্ক এসে বর্ষার সামনে দাঁড়াল। বর্ষা মুখের মধ্যে করুণ ভাব এনে অর্কের দিকে তাকাল। অর্ক বুঝে যায় বর্ষা এ বিয়েতে রাজি না, কিন্তু বর্ষা মনে মনে জিসানকেই চেয়েছে। বর্ষা অর্ককে বলল, আমার ভাগ্যে ঠিক এমনটাই হয়ে যা চাই না তাই হয়ে যায়। ইচ্ছে ছিল একজন রাজকুমারকে বিয়ে করব, যে হবে আমার মনের মতো, আমার স্বপ্নের রাজকুমার। কিন্তু আফসোস, বাবার পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হতে যাচ্ছে। বর্ষা, তুমি চিন্তা করো না, আমি এ বিয়ে আটকাবই। বর্ষা, পারবে এটা করতে? বর্ষা, হুমম পারব, যেভাবেই হোক বিয়ে হতে দেব না। অর্ক, ওকে দেখা যাবে। বর্ষা কথাটা বলে সেখান থেকে চলে যায়। আবির ঘুমাচ্ছিল। মাঝরাতের শেষ মুহূর্তের দিকে আবির মীরাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। আবির মীরার চোখে অন্যরকম কিছু একটা দেখেছে, যেটাতে পবিত্র ভালোবাসার রেখা উজ্জীবিত। আবির সেই রেখাটাকে মুছতেও চায় না, আবার বাড়াতেও চায় না। এজন্য অপরাধীর মতো শেষ রাতে আবির চলে এসেছে। আবিরের ঘুম ভাঙল। চোখ মেলে তাকায় সে। সামনে কাকে যেন দেখছে আবির। একটা মেয়ের অবয়ব দাঁড়ানো, কিন্তু চশমা না পরার কারণে ঝাপসা দেখছে ও। আবির চশমা পরে নেয়। মুখে ওড়না পেঁচানো, চোখ দুটো খোলা। আবির চিনতে পারছে না তাকে। আর চিনবেই বা কি করে? আবির তো এই প্রথমবার গ্রামে এসেছে। আবির প্রশ্ন করে, কে আপনি? এভাবে রুমে এসেছেন কেন? মেয়েটা কিছুই বলে না। সে আস্তে ধীরে এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের খুব কাছে এসে চোখ থেকে চশমা খুলে নেয়। মেয়েটা এবার মুখ থেকে ওড়না সরায়। আবির নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির মেয়েটাকে বলে, নিধি। হুমম নিধি, কোথায় ছিলি তুই? নিধি, আমি তো গ্রামে এসে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার চশমাটা দে। আবির, তুই জানিস তোকে কত জায়গাতে খুঁজেছি? তোর ভাইয়ের থেকেও জিজ্ঞাসা করেছি, কিন্তু তোর ভাই একটা বেয়াদব। নিধি, কি বলেছিল তোকে? আবির, কিছু না। বাদ দে, জিসানের সাথে বর্ষা আপুর বিয়ে ঠিক করেছে বাড়ির সবাই। নিধি, কি? আবির চমকে ওঠে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে চশমাটা নিধির থেকে নিয়ে বাইরে আসে আবির। নীরা দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে সে এগিয়ে আসে। আবিরের চোখে মুখে রাগ আর বিস্ময় দেখতে পায় নীরা। প্রশ্ন করে, কি ব্যাপার, তোকে অন্যরকম লাগছে কেন? জিসান কোথায়? শুনলাম নাকি বর্ষার সাথে ওর বিয়ে ঠিক করেছে। আবির, আবির শোন, বাদ দে, বর্ষা ভালো মেয়ে না, ওদের মতো থাকতে দে। নীরা, আমার বর্ষাকে চাই। আর বর্ষা যেমন হোক না কেন, আমি ওকে ভালোবাসতে বাধ্য করব। আবির, আবির শোন, আগে নীরবদের বাড়িতে একটা ছেলে এসেছিল। মাঝরাতে ছেলেটা চলে যায়। মীরা কি করেছে জানিস? ওই ছেলের রুমটাকে এখন নিজের রুম বানিয়ে সেখানেই বসে আছে। কি আজব। আবির শোন, আর ওদিকে জিসান নেই, সে ছাদে। আবির নীরার কথা পাত্তায় দিল। সোজা হেঁটে ছাদের দিকে যেতে থাকে। আবির সচরাচর তেমন রাগ দেখায় না। আজ সে রেগে আছে অনেক। বেশ জোরে হেঁটে ও ছাদে আসে। ছাদে উঠে দরজা আটকে দেয়। জিসান ফোনে কথা বলছিল। ফোন কলে রনিকে সে বলল, শোন, তোদেরকে যে কাজের জন্য এখানে ডেকেছি তা আপাতত অফ কর। নিধিকে এখন কিছু বলা যাবে না। আমার বিয়ে হতে যাচ্ছে। জিসান, বিয়ে? এখানে এসে?
বসো, আপনার মতো মানুষ গ্রামে এসে বিয়ে করছে। কে সেই মেয়েটা? রনি। ওই যে তোরা গত 2 দিন আগে রেস্টুরেন্টের সামনে একটা মেয়েকে দেখছিলি, মানে বর্ষা। তার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। জিসান। কি? সত্যিই বর্ষার সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে? রনি। হুমম, হতে যাচ্ছে। কেন? হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিস যে? জিসান। না, বসো, কিছু না। রনি ফোন কেটে দেয়। সজীবকে বলে, বর্ষা আমার, আমি এ বিয়ে হতে দেব না। বর্ষাকে আমি তুলে নিয়ে যাব। জিসান পারলে আমাকে আটকিয়ে দেখাক। জিসান ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ জিসানের পিছনে আবির এসে দাঁড়াল। আবির জিসানের কাঁধে হাত দিয়ে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে। জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে আবির বেশ জোরেই ঘুষি দেয় জিসানের গালে। জাসিন ছাদের বেড়াতে ধাক্কা লেগে আবারও আবিরের দিকে এগিয়ে আসে। আবির আরও একটা ঘুষি মারবে, তার আগেই জিসান আবিরের গালে ঘুষি দিয়ে দেয়। আবির নিচে পড়ে যায়। জিসান এগিয়ে আবিরকে লাথি মারতে যাবে, তার আগে আবির সরে যেয়ে জিসানকে লাথি দেয়। দুজনে 10 মিনিট ধরে ছাদের উপরে মারামারি করে। দুজনেই বেশ ভালোমত আহত হয়েছে। আবির আর জিসান মারামারি এক পর্যায়ে হাঁপিয়ে দুজনেই ছাদের উপর পাশাপাশি শুয়ে পড়েছে। আবির হাঁপাতে হাঁপাতে বলল, তুই জানিস না আমি বর্ষাকে ভালোবাসি? তাহলে কেন তুই ওকে বিয়ে করছিস? হাহাহা, সারা মাঠ বল স্ট্রাইকার নিয়ে খেললেও গোল পায় অতি সাধারণ কেউ। তুই সবাইকে কাটিয়ে বল নিয়ে আসলি, গোলেও শট করলি, কিন্তু সামান্য একটু পা ছুঁয়ে দিয়ে গোলের কৃতিত্ব আমিই নিয়েছি। তাই গোলটা এখন আমার। আমি ছাড়া আর কে উদযাপন করবে বল? জিসান। বর্ষাকে তুই বিয়ে করবি না। আবির। কে আটকাবে? জিসান। আমি ওকে ভালোবাসি। আবির। সে আমাকে ভালোবাসে। জিসান। আমি ওকে ভালো রাখতে পারব। আবির। আমাকে পেয়ে সে ভালো থাকবে। জিসান। দেখ ভাই, তুই তো জীবনে অনেক কিছুই পেয়েছিস। আমার বর্ষাকে দে। আবির। বাপরে, এই প্রথম আবির আমাকে ভাই বলল। আবার অনুরোধও করছে। গেম তো শুরু হয়ে গেছে রে ভাই। জিসান। জিসান, আমি চুপচাপ থাকি, তার মানে এই নয় যে আমি রাগ করি না। আমি এই বিয়ে হতে দেব না। বিয়ে বর্ষার হবে, তবে শুধু আমার সাথেই, তোর সাথে না। আবির। বর্ষা আমাকে ভালোবাসে। আর এই বিয়ে চাইলেও আমার ব্যতীত অন্য কোথাও দিতে পারবে না। আমিও দেখব তুই কিভাবে বর্ষাকে পাস। জিসান। ওকে শুনে রাখো, হিংস্র পশু আর মানব যেইখানে যাক না কেন, তারা হিংস্রতায় দেখাবে। আবির আর জিসান খোলা ছাদে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। দুজন দুজনের শত্রু ছিল, কিন্তু বর্ষাকে নিয়ে আরও শত্রুতা বেঁধে গিয়েছে। এবার অনেক বড় কিছু হতে পারে ওদের মধ্যে। আবির চলে যেতেই জিসান ওর পড়ে থাকা ফোনটা হাতে নেয়। রনিকে আবার কল করে। রনি রিসিভ করতেই জিসান বলে, আবিরকে মেরে ফেল। বিয়ের দিন তোরা সবাই আসবি। আবিরকে এখান থেকে নিয়ে যাবি। ওকে, বসো। রনি। জিসান ফোন কেটে দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। মুখে প্রচণ্ড ব্যথা করছে। সে বাড়ির ভিতরে যেতে থাকে। ওদিকে রনি একটা সিগারেট জ্বালায়। বিয়ের দিন সে এমনিতেই আসতে চাচ্ছিল, কিন্তু তার আগেই জিসান আসার অফার দিয়েছে। রনি মনে মনে খুশি, সে বর্ষাকেই তুলে নিয়ে যাবে এখান থেকে। মীরা আবিরের বিছানায় বসে আছে। এখানে বসে সোজা বড় আয়নার দিকে চোখ যায় ওর। মীরা নিজেকে দেখতে থাকে। গায়ের রং ফর্সা নয় তার, কিন্তু দেখতে মায়াবী। কখনো কোনো ছেলের স্পর্শ পায়নি মীরা।
আবির প্রথমবার তার এত কাছে এসেছে, তার সাথে মিশেছে, কথা বলেছে। মীরা যেন বিশ্বাসই করতে পারছে না আবির তাকে রেখে এভাবে চলে যাবে। কোথায় গিয়েছে কেউ জানে না। আলিফ সাহেবও যেন গম্ভীর হয়ে একদিনের পরিচয় থাকা ছেলেটার কথা ভেবেই চলেছে। আলিফের প্ল্যান ছিল সে আবিরকেই রহস্যময় বানাবে, আর আসল রহস্যময়কে খুঁজবে। কিন্তু আলিফ সাহেব বুঝতেই পারেনি আবির সবাইকে না বলে বাড়ি ছেড়ে চলে যাবে। নীরব, আলিফ সাহেব আর বাড়ির কয়েকজন নিয়ে মীরার কাছে এসে দাঁড়াল। মীরাকে অনেকক্ষণ ধরে নীরব ডাকাডাকি করেও সাড়া পায়নি। এখানে এসে দেখে মীরা নিশ্চুপ হয়ে বসে আছে। নীরব বুঝে যায় মীরার এমন অহেতুক চিন্তামুক্ত মুখটা কিসের ইঙ্গিত দিচ্ছে। তবে নীরব তার বোনকে কিছু বলেনি তখন। এখন নীরব বলে, মামা যে ছেলেটা আসছিল সে চলে গিয়েছে। তার কথা ভেবে আমাদের কোনো লাভ নেই। কালকে নীরাকে দেখতে যাচ্ছি। মীরা সাথে যাবি? নীরব, আমি যাব না কোথাও। মীরা, তাহলে আমিও যাব না। নীরব, কি হচ্ছে এসব? আর মীরা তুই কেন যাবি না? অবশ্যই যাবি, সবাই একসাথে যাব। আবির থাকলে ভালো হতো। ছেলেটা বেশ মিশুক ছিল। আলিফ সাহেব, হুমম, ছেলেটা যে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে যাবে বুঝতেই পারছি না আমরা। নীরবের মা, বাদ দাও এসব। সবাই রেডি হতে শুরু করো এখন থেকে। অনুষ্ঠানের যেন কোনো ত্রুটি না থাকে। আলিফ সাহেব। সবাই মীরার রুম থেকে বেরিয়ে যায়। মীরা আবিরকে নিয়ে ভাবতে ব্যস্ত। সাইম বিছানা ছেড়ে উঠল। হঠাৎ বর্ষার জন্য ওর মন কেমন যেন করে ওঠে। সে আর থাকতে পারছে না। আজকেই গ্রামে যাওয়ার মনে মনে প্রস্তুতি নিয়ে নিল ও। বর্ষাকে ওর চায়, কিন্তু একা এভাবে গেলে হবে না। সে আকাশ আর সুমনকে ফোন দেয়। ওরাও যেতে রাজি হয়ে গেল। আজ বিকেলেই ওরা বর্ষার জন্য গ্রামে আসার সিদ্ধান্ত নিয়ে নিল। এখনও ওরা জানে না বর্ষার বিয়ে ঠিক হয়েছে জিসানের সাথে। এদিকে আবির মুখে বরফ লাগিয়ে রুম থেকে বের হল। বর্ষাকে খুঁজছে ও। বর্ষা বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে একা। কানে হেডফোন গোজা ওর। আবির যে ওর পাশে দাঁড়ায়। আবিরকে দেখে বর্ষা চমকে উঠল। আবির কোনো কথা না বলে বর্ষার দিকে এগিয়ে আসে। বর্ষা কান থেকে হেডফোন খুলে আবিরের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার তুমি? হুমম, আমি বর্ষা। জিসানকে তুমি বিয়ে করছো? আবির, হুম। কেন, কোনো সমস্যা আছে? বর্ষা, জিসান ভালো ছেলে না। আবির, তুমিও তো ভালো না। আমি যখন টি শার্ট পরেছিলাম তুমি তো রেস্টুরেন্টের সামনে আমার কোনো দিকে তাকিয়েছিলে, সেটা তুমি নিজেই বলেছিলে। বর্ষা, ওখানে থাকা ছেলেগুলো তোমাকে দেখছিল। আমি তো শুধু বারণ। আবির, চুপ, তোমাকে আমার এখন সহ্য হয় না একদমই। আমি জিসানকে বিয়ে করছি, আর সেটা খুব তাড়াতাড়িই হতে যাচ্ছে। আমি জিসানকে ভালোবাসি। বর্ষা, জিসান তোমাকে ভালোবাসে না বর্ষা। ওর থেকে তুমি কষ্ট পাবে। আবির, চুপ করো। আমার আর জিসানের বিয়েতে তুমি খাবার সার্ভ করিও, অসহ্যকর ছেলে একটা। রেডি থেকো বর্ষা বিয়ের জন্য। আবির, হুম, রেডি তো থাকবই। বর্ষা, হুম, তবে জিসানকে নয়, আমাকে বিয়ে করার জন্য রেডি থেকো। আবির, হাহাহাই, বর্ষা তোমাকে বিয়ে করবে? কখনো না, বর্ষা তোমার মতো লুজার, খ্যাত ছেলেকে বিয়ে করবে না। আবির কিছু বলল না। নীরা ঠিকই বলেছিল। বর্ষা আবিরকে কখনো ভালোবাসানি। শুধু গেমস খেলেছে তার ভালোবাসা নিয়ে। আর আবির ভেবেছে সেটা ভালোবাসা। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসাগু সহজে তৈরি হয় না।
সত্যিকারের ভালোবাসাতে রুম ডেট করার চিন্তাটাও আসে না মাথার মধ্যে। বর্ষাকে নিয়ে আবির কখনো এমনটা ভাবেনি। অথচ বর্ষা আবিরকে নিয়ে কোনো দিন ভালোবাসা তো দূর, ভালো লাগার দিক দিয়েও ভাবেনি। আবির আসলেই বোকা। মীরা অথবা নিধি তাকে পছন্দ করে, কিন্তু আবির বর্ষাকেই ভালোবাসে। আবির হেঁটে হেঁটে বাড়ির সামনে আসলো। রাতুলেরা মিউজিক প্লে করে, আরাবিয়ান মিউজিক জাম্বিল রিমিক্স ভার্সন প্লে করে, সাউন্ড জোরে দিয়ে দেয়। বোঝা যাচ্ছে এটা বিয়ে বাড়ি হতে যাচ্ছে। আবির গুটি গুটি পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করতে থাকে। তখনই পিছন থেকে সে বড় মায়ের ডাক শুনতে পায়। আবির ঘুরে বড় মায়ের কাছে এসে দাঁড়াল। কোথায় ছিলি হুম? কাল থেকে তোকে আমি দেখছি না। বড় মা, আম্মু আমাকে এটা জিনিস দেবে? আবির, কি হয়েছে? তুই তো কখনো কিছু চাস না, হঠাৎ এভাবে চাচ্ছিস যে? বড় মা, আমি বর্ষাকে চাই, আমাকে দেবে বলো। আবির, এটা কিভাবে সম্ভব খোকা? ওর তো জিসানের সাথে বিয়ের কথা চলছে। বড় মা, যদি জিসান বিয়ে না করে তাহলে? আবির, জিসান তো বিয়ে করবে, সবাই মতো দিয়েছে, সমস্যা কোথায়? বড় মা, সবার মতামত ঠিক আছে, সবাই রাজি, তবুও মনে করো হঠাৎ করে জিসান বলল বিয়ে করবে না, বা জিসান বিয়ে করতে চাইছে না, তখন কি করবা? আবির, যদি এমন হয় তাহলে সবকিছু আমি ব্যবস্থা করব। পাগল ছেলে একটা, যা রুমে যা। বড় মা সেখান থেকে চলে যায়। আবির মুচকি হাসল। এই হাসিটা কেউ দেখেনি, আর দেখলেও আবিরের এই রহস্যময় হাসির কারণ জানবে না কেউ। সে ঠিক সময়ে এই হাসির মানেটা সবাইকে বুঝিয়ে দেবে। বর্ষা রুমে বসে আছে। অতসী, রাতুল, নীরা, ফারাদ এসে বর্ষার সামনে দাঁড়ায়। নিধিকেও টেনে নিয়ে এসেছে অতসী। সবাই বর্ষার সামনে এসে দাঁড়াল। রাতুল বলল, তোমাদের দুজনের একদিনে বিয়ে হবে। নিধি আপু বলেছে এখানে নাকি বেশ সুন্দর কফি হাউস আছে, আর সেটা একটি নদীর উপরে, মানে ভাসমান কফি হাউস, আর নদীর কিনারা থেকে অনেকটা দূরে সেই কফি হাউস। বেশ সুন্দর জায়গা, সবাই যাব, তুমি এখনই রেডি হয়ে নাও। নীরা আপু তোমাকে ছাড়া যাবে না বলেছে, চলো এখনই। রাতুল একসাথে এত কথা বলে বর্ষার দিকে তাকাল। বর্ষা বলল, আচ্ছা যাব, তোরা বাইরে যা, আমি রেডি হয়ে আসছি। জিসানকে সাথে নিস কিন্তু। বর্ষার কথা শুনে ফারাদ বলে, জিসান ভাইয়া কেন শুধু? সবাই থাকবে। আবির ভাইয়া, জিসান ভাইয়া, শুভ ভাইয়া সহ সবাই আছে। চলো চলো। ওরা সবাই বর্ষার রুম থেকে বের হয়। বর্ষা সুন্দরী, তার উপর গর্জিয়াস ড্রেস পরেছে। মোমের পুতুলের মতোই যেন সৌন্দর্যে ভরা বর্ষার চেহারা। সে সেজেগুজে বাইরে বের হল। বাইরে এসে ও অবাক। দুটো গাড়ি ভর্তি হয়ে আছে বাচ্চা কাচ্চা দিয়ে। বাড়ির বড়রা কেউ যাবে না সেখানে, ছোটরা সবাই রেডি হয়ে আছে সেখানে যাওয়ার জন্য। শুভদের বাড়ি থেকে কফি হাউস গাড়িতে গেলে 30 মিনিটের রাস্তা। আবার নদীর কাছে যেয়ে নৌকা করে কফি হাউজের কাছে যেতে সময় লাগবে 30 মিনিটের বেশি। সব মিলিয়ে লম্বা এক রাস্তা। ওরা সবাই বাড়ি থেকে বের হয়। কফি হাউজে আগে থেকেই শুভ ফোন করে বলে রেখেছে। বর্ষা বসে আছে। বর্ষার পাশে জিসান। জিসান বর্ষার হাত ধরে রেখেছে। বর্ষার পাশের সিটে আবিরও বসে আছে। বর্ষা আবিরের দিকে আর চোখে তাকাল। আবিরকে জেলাসের জন্য সে জিসানের গা ঘেঁষে বসে। জিসান মনে মনে বর্ষাকে নিয়ে অনেক দূর অবধি ভেবে ফেলেছে। মনে মনে বলে, আজকে সুযোগ হয়েছে বর্ষা, তোমাকে নিয়ে বাইরে সময় কাটানোর।
আজকে বোঝাবো আমি তোমার থেকে কি পেতে চাই। তবে এটা বুদ্ধি দিয়ে খেলব। আর এই বুদ্ধির খেলাতে আবির ফাঁসতে যাচ্ছে। আমিও দেখি তুই বর্ষাকে পাস নাকি আমি। আবিরের পাশে নিধি বসা। নিধি আবিরের হাত ধরে আছে। পিছনের সিটে নীরা বসা। নিধির এমন হাবভাব দেখে প্রশ্ন করে, তোরা দুজনকে কিভাবে চিনিস হুম? নীরা, অনলাইনে কথা হতো। নিধি, তাতে এত খাতির? বাপরে, নীরা। আবির একটু মুচকি হাসল। আবির জানে নিধি নীরাকে মিথ্যে বলেছে। কারণ নিধির সাথে আবিরের পরিচয় অনলাইনে না। এর পিছনে একটি বড় রকমের কারণ আছে। কিন্তু আবিরের এসবে কোনো মন নেই। সে বর্ষাকে নিজের করে নেওয়ার জন্য অনেক কিছুই ভাবতে থাকে। শুধু আবির নয়, বর্ষাকে নিয়ে ভাবতে থাকে অর্ক, রিফাত সবাই। হঠাৎ শুভ গাড়ি থামাতে বলে। ওর হাতে ফোন। গাড়ি থামানো হয়। নীরা প্রশ্ন করে, কি ব্যাপার, তোর কি হয়েছে? আমাকে যেতে হবে। তোরা যা, আমি আসছি। শুভ, কোথায় যাবি তুই? নিধি, বললাম তো দরকার আছে। শুভ। শুভ গাড়ি থেকে নামল। গাড়ি দুটো ওকে রাস্তার পাশে নামিয়ে সামনের দিকে চলে যায়। শুভ আবারও ফোনের দিকে তাকায়। মাসুমের নাম্বার থেকে কল এসেছে। ভাই আলফাজ সাহেবকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। কে যেন আলফাজ সাহেবকে ফাঁসিয়েছে। ড্রাগসের জিনিস ওনার অফিসে রেখেছিল। এটা স্যার রাখেনি। কিন্তু পুলিশ ইনফরমেশন পেয়ে ওনাকে তুলে নিয়ে গেছে। যদিও পুলিশ বেশি কিছু করতে পারবে না। মিডিয়া অবধি পৌঁছাতে দিইনি। বাকিটা আপনি করবেন। শুভ ফোনটা পকেটে রাখল। মিস্টার রহস্যময় কি তাহলে শুভ? কি জানি। সে একটা বাইক দাঁড় করাই। লিফট চেয়ে নিজের গন্তব্যের দিকে ফিরতে থাকে। এরপর শুভ বাইক চালাচ্ছে। গায়ে কালো পোশাক, মুখ ঢাকা হুডি ও মাস্ক পরা। বাইকের স্পিড ক্রমশ বাড়ছে। উদ্দেশ্য ঢাকা সিটি সদর থানা, যেখানে সব বড় বড় মানুষদের ওঠা বসা। নদীর পাড়ে গাড়িগুলো এসে থামল। নদীর পানি বেশ পরিষ্কার। কফি হাউজের মালিক নদীর এই দিকটা কাস্টমারদের জন্য বহু টাকা খরচ করে নিজের সম্পত্তি বানিয়ে বিজনেসের উপযোগী বানিয়ে নিয়েছে। নদীর পাড়ে এসে ওরা দূরে তাকায়। দূরে গোল করে বেশ লাইটিও সিস্টেম করে কফি হাউজ বানানো। গাড়িগুলো আসতেই কয়েকটা ছোট স্পিড বোট এসে থামল ওদের কাছে। সবাই এক এক করে বোটে উঠতে থাকে। বর্ষার হাত ধরল জিসান। আবির চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। জিসান বর্ষাকে নিয়ে বোটে উঠে বসে। সবাই একসাথে কফি হাউজের দিকে এগিয়ে যায়। প্রায় বিকেল হতে যাচ্ছে। কফি হাউজের কাছে আসতেই মিউজিক শুনতে পায় ওরা। সাউন্ড বক্সে বাজতে থাকে হিন্দি মটো গানটি। বিশাল এরিয়া জুড়ে কফি হাউজ। গ্রামের প্রায় সব ধরনের মানুষের এখানে যাতায়াত। আবির কফি হাউজে উঠে আশেপাশে তাকায়। চোখ চলে যায় দূরে দাঁড়িয়ে থাকা চারজন ছেলের দিকে। আবির ওই ছেলেগুলোকে খুব ভালো করেই চেনে। ছেলেগুলো হলো রনি আর তার সাঙ্গপাঙ্গরা। রনিকে দেখে আবির একটু ভয় পেয়েছে। কারণ সে অবলা একটা ছেলে। মারামারি ঝামেলা একদমই ওর পছন্দ না। বর্ষা কফি হাউজে এসেই চারিদিক তাকায়। একটা ছেলের দিকে দৃষ্টি আটকে যায় বর্ষার। ছেলেটা অ্যাশ পাঞ্জাবি পরে আছে। মাথার চুলগুলো একটু কালার করা। বেশ স্টাইলিশ হয়ে এসেছে। বর্ষা ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ইস, ছেলেটা এত কিউট কেন? বর্ষা নীরার কাছে যায়। নীরা বলে, কি ব্যাপার, তুই জিসানকে ছেড়ে আমার কাছে যে?
সামনে তাকা দেখতো ছেলেটা কি কিউট। বর্ষা, থামো ভাই, তোর কয়েকদিন পর বিয়ে, আর এখনো তোর প্লে গার্লগিরি যায়নি। তুই পারিসও। নীরা, দোস্ত, ছেলেটাকে আমার লাগবেই। বর্ষা, জিসান ভাইয়া যদি জানতে পারে তাহলে কি হবে বলতো? নীরা, ছেলেটার পাশে একটা মেয়ে দাঁড়ানো, জিসানের দিকে তাকাচ্ছে। জিসান দেখলাম মেয়েটার দিকেও তাকিয়েছে কয়েকবার। আমার কাজে বাধা দিল জিসানকে কি ছেড়ে দেব হুম? বর্ষা, হায়রে সম্পর্ক, মেয়ে যদি প্লে গার্ল হয়, ছেলেও প্লে বয়। তোরা পারিস বটে। নীরা, চুপ কর, কিন্তু ছেলেটা আমার দিকে তাকাচ্ছে না কেন? নিধির দিকে তাকায়। উফ, ছেলেগুলোর চয়েজ এত জঘন্য হয়ে গেছে। বর্ষা, সব ছেলে সব মেয়েদের পাত্তা দেয় না। যা, তোর কাজ তুই কর, আমাকে এসবে জড়াবি না। গেলাম। নীরা কথাটা বলে চলে গেল। বর্ষা ছেলেটার সিগন্যাল পাওয়ার চেষ্টা করছে, কিন্তু ছেলেটা একবারও এখনো বর্ষার দিকে তাকায়নি। বর্ষা জানে এসব ছেলেকে কিভাবে পটানো যায়। এইসব ছেলেদের সামনে বেশি ভাব দেখালে পাত্তা দেবে না। এজন্য বর্ষা নিজেকে ভাবওয়ালি গার্ল থেকে একটু সহজ করে নিল। সে কফির অর্ডার করতে এগিয়ে যেতে থাকে। ছেলেটার পাশে থাকা মেয়েটা ততক্ষণে সেখান থেকে চলে গেছে। জিসান এখন ওই মেয়ের পিছেই গেছে। তবে অর্ক আর রিফাত দুজনে দুই দিক থেকে জিসানের উপর নজর রাখছে। জিসানের একটা ভুল বর্ষার পরিবারের কাছে দিতে পারলেই বিয়ে হবে না জিসানের সাথে। আর বর্ষার চোখে ওরা দুজন দুজনার আড়ালে হিরো হতে চাচ্ছে। বর্ষা মাথায় ওড়না পেঁচিয়ে নিল। আবিরের কাছে যায় সে। আবিরের দিকে তাকিয়ে বলে, তুমি অনেক কষ্ট পাচ্ছ তাই না আবির? আবির প্রথমে ঘাবড়ে যায় হঠাৎ করে বর্ষার আগমনে। তারপর হাসি মুখে বলে, না না, কষ্ট কেন পাব? বর্ষা আবিরকে করুণ স্বরে বলল, আমাকে তোমার চশমাটা দিবা? একটু পড়তে ইচ্ছে করছে। জানি তুমি রাগ করবে না। আবির চোখ থেকে চশমা খুলে দিল। বর্ষার কাছে চশমাটা দিয়ে দেয়। বর্ষা চশমা নিজের চোখে পড়ে নেয়। আবিরকে আর কিছু বলে না। বর্ষা এগিয়ে যায় ছেলেটার দিকে। সাধারণ একটা মেয়ে সেজে ও ছেলেটার পাশ দিয়ে কফির অর্ডার দিতে গেল। ছেলেটা প্রথমবার বর্ষার দিকে তাকায়। এখানে থাকা সব স্টাইলিশ মেয়েদের মধ্যে ছেলেটা একটা সাধারণ মেয়েকে দেখে কিছুটা অবাক হয়। বর্ষা কফির অর্ডার দিয়ে মগ হাতে নিয়ে এগিয়ে আসতে থাকে। ছেলেটার কাছে এসে সে থামল। আশেপাশে তাকায়। তারপর একটু নিচু হয়ে পায়ের দিকে হাত দিতে থাকে, কিন্তু আবার উঠে সোজা হয়ে দাঁড়ায়। কয়েকবার একই রকম করতে থাকে। ছেলেটা পাশে দাঁড়িয়ে বর্ষার এই কাণ্ড দেখতে থাকে। বুঝে যায় বর্ষার কিছুতে সমস্যা হয়েছে। ছেলেটা এগিয়ে আসে বর্ষার কাছে। বর্ষা ছেলেটাকে দেখেই বলল, কিছু মনে না করলে কফির মগটা একটু ধরবেন? আমার পায়ের জুতো হয়তো ছিঁড়ে যাচ্ছে, একটু ঠিক করতে হবে। ছেলেটা ভদ্র ছেলের মতো কফির মগটা হাতে ধরে নেয়। আবির দূর থেকে এগুলো ঝাপসাভাবেই দেখছে, কিন্তু কিছুই সে এখন বলতে পারছে না। কিছু বললে বর্ষা যদি অপমান করে সবার সামনে, এটা ভেবেই আবির কেবল ফ্যাল ফ্যাল করে দেখছে। বর্ষা সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটার দিকে ঘুরে দাঁড়ালো সে। ছেলেটা চশমা পরা এমন সরল মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয়। কারণ মেয়েটার চলন খ্যাত হলেও বেশ মায়াবী চেহারা, তার উপর সুন্দরী। বর্ষা কফির মগ হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে বলে, ওহ নো, সব জায়গা ভর্তি, কোথাও হয়তো বসার জায়গা নেই। বান্ধবীদের বললাম আমি আসব না। এসব জায়গাতে আসতে আমার ভালো লাগে না। সবাই শুধু নিজেদের মতো করে মজা করে। আমি কেন যে আনন্দ করতে পারি না।
কোথায় যে বসি? ছেলেটা বর্ষার দিকে একটু সরে আসে। ভদ্রতা সহিত বর্ষাকে ছেলেটা বলল, কিছু মনে না করলে আপনি আমার টেবিলে বসতে পারেন। আমি আর আমার বোন এসেছি এখানে। ও একটু অন্যদিকে গিয়েছে। আর তাছাড়া বোনের জন্য পুরো টেবিলটাই রিজার্ভ করে নিয়েছিলাম। আপনি চাইলে বসতে পারেন। ছেলেটা। বর্ষা মুচকি হাসল। কারণ ছেলেটা এবার নিজ থেকে কথা বলা শুরু করেছে। আর বর্ষা তো ঠিক এটাই চেয়েছিল। বর্ষা আবারও চারপাশে ঘুরে ঘুরে তাকিয়ে বলে, এছাড়া কোনো উপায় তো দেখছি না। কিন্তু আপনার যদি সমস্যা হয়? না থাকুক, আমি কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একা সময় পার করে দেব। এমনিতে সবসময় একাই থাকি। বান্ধবীগুলো হয়েছে এক একটা শয়তান, দরকার ছাড়া খোঁজও নেবে না। আমার ব্যালকনি, ছাদ, পুকুর পার, রাস্তার পাশে বসে থাকতে ভালো লাগে। অভ্যাস আছে, শুধু আমার বকবক শোনার মতো কেউ পাশে থাকে না। বর্ষা। কোনো সমস্যা নেই। আপনি আমার টেবিলে আসুন। আর যত খুশি বকবক করুন। আমি শুনি। এমনিতেই একা বসেছিলাম। কিছু ভালো লাগছিল না। বোন বলল আসছি। সে যে গেল, আর খোঁজ নেই। আপনার সমস্যা যদি হয় তাহলে থাকুক। বর্ষা আর কোনো কথা বলল না। ছেলেটার টেবিলে যেয়ে বসল। ছেলেটা বর্ষার সামনের চেয়ারে এসে বসেছে। বর্ষার কফি ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। একটা ছেলে পটাতে ওর এখন ঠান্ডা কফিও খেতে হবে। বর্ষা চুমুক দেয় কফিতে। বর্ষার উপরের ঠোঁটে কফি লেগে থাকে। ছেলেটা হা হয়ে বর্ষার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। বর্ষা বলে, আমার এমন কোলাহল ভালো লাগে না। নীরব পরিবেশ, একলা চাঁদ। সাথে থাকবে ফিরফিরে বাতাস। পাশে একটা সঙ্গী, দুজনে বসে চাঁদের আলোতে গা ভাসাব। হাতে থাকবে কফির মগ। আমি তার কাঁধে মাথা রাখব। আচ্ছা, আপনার কি এমন কোনো সঙ্গী আছে? ছেলেটা জবাব দেয় না। সে বর্ষার ওষ্ঠাধরে নির্লিপ্ততা বিহুল দৃষ্টিতে চেয়ে আছে। বিহুল চাহনির এই অপ্রকাশিত কথন যেন ছেলেটার মনে ভাবনার এক বিশাল শৈল্পিক ভাস্কর্য নির্মাণ করেছে। ছেলেটা একটা রুমাল এগিয়ে দেয় বর্ষার দিকে। মেয়েটাকে দেখে ছেলেটা মুগ্ধ। অপরিচিত হয়েও এভাবে মিশে যেয়ে বর্ষা কথা বলছে, যা ছেলেটা বর্ষাকে নিয়ে ভাবতে বাধ্য। শুভ থানার সামনে এসে বাইক থেকে নামল। নামতেই ও ফোন বের করে কোথায় যেন কল দেয়। তারপর থানায় প্রবেশ করে। মাসুম, রাঠাত আর সিয়াম আগে থেকেই থানায় বসে আছে। আলফাজ সাহেবও বসে আছে অসির সামনে। একটু পর আলফাজ সাহেবের প্রাণপ্রিয় বন্ধু মি সারাদ সাহেব মানে আবির ও জিসানের বাবা আসবে দেশে। তারপর সোজা সে গ্রামে যাবে সারাদের ভাইয়ের মেয়ে নীরার বিয়েতে। শুভ এসে সামনে দাঁড়ায়। সবাই মি রহস্যময়কে দেখে অবাক। কেউ তাকে চেনে না। এমনকি মাসুম মি রহস্যময়ের সাথে থাকলেও তাকে চেনে না মি রহস্যময় আসলে কে। মি রহস্যময়কে দেখে আলফাজ সাহেব বলল, আমার ছেলে চলে এসেছে। এবার বলুন কি করবেন? আপনার ছেলেকে বলুন সে কি করেছে। পুলিশ। ওহ, তার মানে আমাকে ধরে আনাটা উদ্দেশ্য ছিল না। আমার ছেলেকে দেখতে চেয়েছিলেন তাই তো? আলফাজ সাহেব। আলফাজ সাহেবের কথা শুনে পুলিশ ইস্তিয়াকের দিকে তাকায়। ইস্তিয়াক একটু আড়ালের দিকে যায়। মি রহস্যময় চুপচাপ পুলিশ আর ইশতাকের ইশারা কথা দেখছে। মনে মনে সে হাসল। তারা তো জানে না রহস্যের বেড়াজালে এখানে সবাই বন্দী। মি রহস্যময় একটা চেয়ারে যেয়ে বসল। মাসুম এগিয়ে আসে তার দিকে। পুলিশ অফিসার ফিরোজ সাহেবের দিকে একটা পেপার এগিয়ে দেয়। থানার ওসি ফিরোজ সাহেব কাগজটা হাতে নিয়ে তাকিয়ে থাকে। সেখানে ওনার নাম লেখা।
ওনার পরিবারের সব সদস্যদের নাম, কতজন তারা, কোথায় কোথায় আছে, কে কি করছে সবকিছু ডিটেইলস লেখা। এরপর ওনার বড় পদের অফিসারের নাম, একইভাবে তার পরিবারের সব ডিটেইল সেখানে লেখা। ফিরোজ সাহেব একটা ঢোক গিলে রহস্যময়ের দিকে তাকাল। পিছন থেকে রাফাত বলল, পর্যায়ক্রমে এখানে আপনি সহ যত বড় পর্যায়ের অফিসার আছে সবার নাম ও ডিটেইলস লেখা। আর ওদের পিছনে আমাদের লোক ঘুরছে। বড় স্যার বা আমাদের স্যারকে যদি না যেতে দেন তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। একটা কথা, আমরা কিন্তু হুমকি দিই না, কাজ করার পর হুমকি দিই। রাফাত, এখানে এই বিভাগের প্রধান আসছে, আপনি বললে প্রধানমন্ত্রীকেও এখানে ডাকি? মাসুম, সবাই চুপ হয়ে আছে। পুরো থানার পুলিশ এখন ভয়ে চুপ হয়ে আছে। আলফাজ সাহেব শব্দ করে হাসলেন। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। রহস্যময় ছেলেটার হাত ধরে থানা থেকে বের হল। আলফাজ সাহেব তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই এরকম কিছু করবি। আমরা নেতারা জেতার জন্য টাকা দিয়ে খেলি, আর তুই মাইন্ড দিয়ে খেলিস। আমার বন্ধু আসছে, যাচ্ছি। আলফাজ সাহেব গাড়িতে করে সেখান থেকে চলে যায়। ইশতাক মোবাইলে আলিফ সাহেবের কাছে মেসেজ করে জানায়, বসো রহস্যময়কে দেখা তো দূর, ওর সাথে কথা বলার সুযোগও পায়নি পুলিশ। এই আলফাজ স্যার টিকে আছে শুধুমাত্র তার এই বুদ্ধিমান ছেলের জন্য। কিছু তো আমাদের করতে হবে। ইশতাকের মেসেজের রিপ্লে দেয় আলিফ সাহেব, কিছু তো করতেই হবে আমাদের। তবে খুব দ্রুত কিছু করতে যাচ্ছি। রহস্যময়ের মতো একজনকে পেয়েছি। আপাতত সে নেই, কিন্তু খুঁজে তো তাকে পাবই। তাকে দিয়ে এবার আলফাজ সাহেবের সাথে খেলব। দেখি সে কতদূর এগোতে পারে। ওনাদের মধ্যে আর কোনো কথা হয় না। মাসুম রহস্যময়ের সামনে আসল। রহস্যময় ইশারায় ওদেরকে চলে যেতে বলল। ওরা তিনজন চলে যায় সেখান থেকে। রহস্যময় আবারও পকেট থেকে ফোন বের করল। এবারও কাকে যেন ফোন করে। রহস্যময় বলে, খেলাটা বেশ মজাদার হতে যাচ্ছে। হি হি হি। ফোনের ওপাশ থেকে আর কোনো কথা হয় না। ফোন কেটে দেওয়া হয়। রহস্যময় থানা থেকে কিছুটা দূরে বাইক চালিয়ে চলে আসে। জনশূন্য জায়গাতে এসে গা থেকে সবকিছু খুইলে সাধারণ ড্রেস পরে। রহস্যময় হল শুভ। শুভ এবার নিজ বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। জিসান নতুন একটি মেয়ের সাথে দারুণ ফ্লার্ট করছে। মেয়েটার নাম সিমি। সিমির সাথে বেশ তাড়াতাড়ি জিসান সখ্যতা গড়ে তুলেছে। জিসান সিমির হাত ধরে দাঁড়িয়ে আছে। সিমি হেসে হেসে জিসানের গা ঘেঁষে বেশ হাসি মুখে প্রেমালাপ চালিয়ে যাচ্ছে। অর্ক আর রিফাত সবকিছু ফোনে রেকর্ড করছে। কিন্তু জিসান বর্ষার বাবার কাছে এতটাই ভালো ছেলে যে এসব ছোট্ট বিষয় নিয়ে তিনি কখনো বর্ষার সাথে বিয়ে ভাঙবে না তার। আরও বড় কিছু করতে হবে জিসানের বিরুদ্ধে। আর সেটা আবির করবে খুব তাড়াতাড়ি। সে এখন শুধু চুপচাপ সবকিছু দেখে যাচ্ছে। সময় ও সুযোগ খুব তাড়াতাড়ি আবিরের কাছে আসতে যাচ্ছে। বর্ষা ছেলেটার দিকে তাকায়। ছেলেটা যেন বর্ষাকে নিয়ে অনেক কিছুই ভাবছে। একজন সাধারণ মেয়ে বর্ষা, কতই না মিশুক সে। ছেলেটা যেন এমন একটা মেয়েকে খুঁজেছে আজীবন। তার চোখে সব মেয়ে ভাব একটু বেশি নেয়। ছেলে দেখলেই মুখ ঢাকা শুরু করে, যেন মেয়েরা নিজেকে কত কি মনে করে। অথচ বর্ষা কত মিশুক, কোনো অহংকার নেই ওর মনে। বর্ষা বলে, আমাকে যেতে হবে এবার। আপনার নামটা তো জানা হলো না। আমি তুষার। আপনার নামটাও তো জানলাম না। তুষার। আমি বনা মানে আমি জুথি।
আসি বর্ষা, আমাদের কি আর দেখা। বর্ষা কফির বগ রেখে সেখান থেকে দ্রুত চলে আসে ভিড়ের মধ্যে। আবিরের কাছে এসে চশমা চোখে পরিয়ে দেয়। আবির বর্ষার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কোথায় ছিলে এতক্ষণ? কেন? বর্ষা, কে ওই ছেলে? আবির, তোমাকে আমার সবকিছুর কৈফিয়ত দিতে হবে? ছ্যাচরা কোথাকার, আমার সামনে আসো কেন? তোমাকে মোটেও সহ্য হয় না আমার। বর্ষা, বিয়ের পর তো আরো বেশি করে সামনে থাকব। তখন কি করবে হুম? আবির, হোয়াট ননসেন্ট! তোমার সাথে আমার বিয়ে? হাউ ফানি, স্বপ্ন দেখেই যাও। বর্ষা, আমি তো স্বপ্ন দেখি না, স্বপ্ন আমাকে নিয়েই ভাবে। তুমি যেমন আমাকে নিয়ে স্বপ্ন দেখতে বাধ্য হবে। আবির, শাট আপ, গো টু হেল। বর্ষা কথাটা বলে জিসানকে খোঁজার জন্য বের হয়। আবির এভাবে অপমানিত হয়ে চুপচাপ চেয়ারে বসে থাকে। নিধি এসে ওর পাশে বসল। আবিরের দিকে তাকিয়ে বলল, যে মেয়ে পাত্তা দেয় না তাকে কেন চাচ্ছিস তুই? সে আমাকে ভালোবাসে, আমাকে বলেছিল। আবির, সে তোকে কখনো ভালোবাসেনি, ভুল মানুষকে ভালোবেসে ফেললি তুই। নিধি, না, সে আমাকে ভালোবাসে, আর ওর সাথেই আমার বিয়ে হবে। এটা তো আমি করবই। আবির, হাসি পাচ্ছে আবির, তুই তো কিছু বুঝবি না। থাক বর্ষাকে নিয়ে। নিধি চলে যায়। আবিরও বসে থাকে না, সে বর্ষার দিকে এগিয়ে যেতে থাকে। বর্ষা জিসানকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসে। হঠাৎ পিছনে কে যেন এসে দাঁড়ায়। বর্ষা ঘুরে তাকায়। রনি আর তার লোকেরা এখানে দাঁড়িয়ে আছে। বর্ষা রনির দিকে তাকাল। রনিকে আপাতত পাত্তা না দিয়ে সে ঘুরে তাকায় সামনে। রনি বলে, হাই জান, তোমার জন্য সেই যে এখানে এসেছি। আজ তোমাকে দেখা পেলাম। জান? আমি কখন তোমার জান হলাম? বর্ষা, একটা ছেলে কাউকে পছন্দ করলে সে জান হয়ে যায়। তোমাকে এই রকম ড্রেসে মানাচ্ছে না। টি শার্ট পরে যেন তোমার সবকিছু আমরা দেখতে পারি। আহ, কি জিনিস বা! বর্ষা ঠাস করে একটা চড় দেয় রনির গালে। আবির কেন সেদিন ওর সামনে এসে আড়াল করছিল ছেলেগুলোর থেকে বর্ষা বুঝতে পারে। কিন্তু এসব নিয়ে সে কথা বলে না। বর্ষা রনিকে এড়িয়ে সেখান থেকে চলে যেতে চায়। আবির সেখানে এগিয়ে আসে। সজীব কানে কানে রনিকে বলে, চান্দু আসছে রে, মালটারে নিয়ে আরেকটু খেলা যাক। সজীব কথাটা বলেই আবিরের কাছে দ্রুত এগিয়ে আসে। আবিরের হাত ধরে টেনে আনে বর্ষার পিছনে। বর্ষা পিছনে না তাকিয়ে ওদের থেকে চলে যেতে থাকে। সজীব বর্ষার ওড়না জোরে টান দেয়। আর রনি বর্ষার কোমরে হাত দিয়ে দ্রুত পিছনে ওরা সরে আসে। সজীব ওড়না নিয়ে আবিরের হাতে দিয়ে দেয়। আবির কিছু বোঝার আগেই ঘটনা ঘটে গেছে। বর্ষাকে সে ডাকার সুযোগও পায়নি। বর্ষা পিছনে ঘুরতেই দেখে আবিরের হাতে প্যাঁচানো ওর ওড়না। আবিরের ডান হাত ওঠানো ভাবে আছে। বর্ষা ভাবে আবির তার কোমরে হাত দিয়েছে, সাথে ওড়নাটাও অন্ধকারে খুলে নেওয়ার চেষ্টা করেছে। তারপর আবির বুঝতে পারে না কি হতে যাচ্ছে। কিন্তু যা কিছু হতে যাচ্ছে সেটার জন্য হয়তো আবির মোটেও প্রস্তুত নেই।
আবিরের দিকে এগিয়ে আসে বর্ষা। বর্ষা আবিরের এমন কাণ্ড দেখে রাগে যেন দিশেহারা হয়ে যায়। আবির বলে, এভাবে তাকিয়ে আছো কেন? তুই একটা জানোয়ার, সেটা আমার জানা ছিল না। অনেক ছেলে দেখেছি, কিন্তু তুই? বর্ষা, কি মামা অন্ধকারে একটা মেয়েকে পেয়ে এভাবে ওড়না খুলে নিচ্ছেন? দেখলাম বডিতে হাতও দিচ্ছেন। এমন কেন? সজীব, সজীবের মুখ থেকে কথাটা শুনে বর্ষা আর নিজেকে ধরে রাখতে পারে না। ঠাস ঠাস করে দুইটা চড় আবিরের গালে বসিয়ে দেয়। চিৎকার করে বর্ষা কথা বলতে থাকে, কুত্তার বাচ্চা, তোর মতো ছেলে আমি কোথাও দেখিনি। তোর লজ্জা নেই? এত এত অপমান করি, তারপরও কেন তুই আমার পিছে ঘুরিস? বর্ষার চিৎকার চেঁচামেচিতে সেখানে এতক্ষণে অনেক মানুষ এসে ঝটলা বাঁধিয়েছে। আবির যেন স্তব্ধ হয়ে যায়। ফ্রিজ হয়ে ঠাই দাঁড়িয়ে থাকে সেখানে। কি বলবে বা তার এখন কি করা উচিত সে বুঝে উঠতে পারে না, চোখ মুখ যেন ওর জ্বলা শুরু করেছে। তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। নীরা সবাই বসেছিল। হঠাৎ একদিকে এত ঝটলা দেখে সবাই দ্রুত সেখানে এগিয়ে আসে। জিসানো চিৎকার চেঁচামেচি শুনে এদিকেই তাকায়। দেখে কিছু মানুষের ভিড় জমা। দ্রুত সেখানে এক এক করে বাড়ির সবাই আসলো। সবাই এসে দেখে বর্ষার কাপড় আবিরের হাতে। খোলা পেট দেখা যাচ্ছে বর্ষার। বর্ষার চোখে ছলছল করছে পানির সরোবর। বর্ষা বলতে থাকে, তোকে আমি প্রথমে ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুই জঘন্য মনের মানুষ। তোকে নীরা ভালো কেন বলে আমি বুঝি না। তোর মধ্যে লালসা বেশি। তোকে গালি দিলেও গালিরা লজ্জা পাবে। হারামি কুকুর, যা সামনে থেকে। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জিসান এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের সামনে এসে ওড়নাটা নিয়ে বর্ষাকে পরিয়ে দেয়। তারপর সোজা আবিরের কাছে এসে আবিরের গালে ঘুষি দেয় ও। আবির ছিটকে পড়ে যায় ওখানে। রনিরা এগিয়ে আসে। সুযোগে আবিরকে কয়েকটা লাথিও দিতে থাকে। সবাই চুপচাপ এগুলো দেখছে। ভিড় ঠেলে 5 জন মানুষ এগিয়ে আসে। শুভ, নিধি, নীরা, অর্ক আর রিফাত এসে রনিদের থামায়। শুভ রনির দিকে তাকিয়ে বলে, তোরা তোরা আমার ভাইকে মারছিস? তোদেরকে আমি। শুভ, এখন বাদ দে। আবিরকে নিয়ে চল এখান থেকে। নীরা। শুভ আবিরকে টেনে তোলে সেখান থেকে। আবিরকে শুভ ধরে নিয়ে কফি হাউজের প্রবেশের রাস্তায় আসলো। ওদিকে তুষার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ষাকে দেখছে। বর্ষাকে অতসী, রাতুল আর ফারাদ নিয়ে যায় টেবিলের দিকে। নীরা শুভকে প্রশ্ন করে, আবিরকে নিয়ে কি করবি? চুপচাপ কেন মার খেলো ও? নীরা, জানি না, সন্ধ্যা হয়ে এসেছে। তোরা পড়ে আয়। আমি আবিরকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। শুভ, কিন্তু এভাবে এখানে এসে? নিধি, চুপ, তোরা থাক, আমি যাচ্ছি। শুভ আর কোনো কথা বলল না। ও আবিরকে নিয়ে বোট ডেকে এপারে চলে আসলো।
বোট থেকে নেমে আবিরকে ধরে শুভ বাইকের কাছে নিয়ে যায়। শুভ বাইকে উঠতে যাচ্ছিল, তার আগে আবির বলে, সিগারেট দে। কিরে তুই না মরার মতো পড়েছিলি? শুভ, হিহিহি সিগারেট খাবো দে আবির। ভাই আর কত? ভালো লাগে না আমার এসব। শুভ, বাদ দে ভালোবাসি আমি বর্ষাকে। আর বর্ষাকে আমার করে নেব। আবির, ধুর বর্ষা ওখানে কি হয়েছিল? শুভ, যারা আমাকে মারছিল, ওরাই আমাকে সেদিন রেস্টুরেন্টের সামনে এভাবেই মেরেছিল। আবির, কি আগে বলিস নাই কেন? ওদেরকে তো আমি। শুভ, কোথায় যাচ্ছিস? বসে থাক এখানে। আবির, কিন্তু ওরা? শুভ, বললাম না বসে থাক। আবির ঝাড়ি দিয়ে কথাটা বলল। তারপর শুভর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা হাতে নিয়ে ঠোঁটের সাথে চেপে রাখে ও। শুভ লাইট বের করে আগুন জ্বালিয়ে দেয়। আবির সিগারেটে টান দিয়ে মুচকি হাসতে থাকে। শুভ চুপচাপ আবিরের হাসি দেখতে থাকে। আবিরকে শুভ ভালো করেই চেনে, তাই সে কিছুই বলছে না। শুভর সাথে ওর অনেক আগে থেকেই পরিচয়, যা বাড়ির কেউ জানে না, এমনকি নীরাও জানে না কিছু। আবির সিগারেটে কয়েক টান দিয়ে বলল, এই সামান্য আঘাতে কিছু হবে না। বর্ষাকে আমার চাই। কিভাবে দিবি তা জানি না। আর আমি এমন নোংরা কাজ করিনি বুঝেছিস? বর্ষা শুধু শুধু ভুল বুঝলো আমাকে। আবির, জানি, তবে তুই এই 2 দিন কোথায় ছিলি? শুভ, ছিলাম কোথাও। চল। আবির বাইক স্টার্ট দেয়। সেখান থেকে ওরা দুজন চলে আসে সোজা ডক্টরের কাছে। তারপর রনিদের কাছে এগিয়ে আসে জিসান। জিসান ওদেরকে এখানে দেখে অবাক হয়েছে। সে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, কি ব্যাপার তোরা এখানে? এসেছি আপনার বিয়ে খেতে। রনি, কিন্তু আবির এখানে কি করছিল? জিসান, আর বলিয়েন না, পোলাডা সাধাসিধে আসছিল হেঁটে। দিয়েছি ফাঁসিয়ে। রনি, ভালো করেছিস। যা এখন এখান থেকে ভাগ। জিসান, কিন্তু শুনেছি বর্ষা ভাবিকে আবির ভালোবাসে। এখন বর্ষার চোখে আবিরকে খারাপ বানিয়ে দিল এর জন্য কি হাত খালি থাকবে? রনি, আচ্ছা বুঝেছি। নে ধর। জিসান পকেট থেকে অনেকগুলো টাকা ওদের দিকে বাড়িয়ে সেখান থেকে চলে যেতে বলে। রনিরা আপাতত ওই জায়গা থেকে সরে আসে। জিসান আশেপাশে তাকায়। না, কেউ কিছু দেখেনি। সে সোজা হেঁটে বর্ষার কাছে যায়। কিন্তু বর্ষার সামনে একটি অচেনা ছেলেকে দেখতে পায় ও। ছেলেটা হলো তুষার। বর্ষার সাথে এসে কথা বলছিল ঘটনা নিয়ে। জিসান এগিয়ে আসে। বর্ষা জিসানকে আসতে দেখে তুষারকে বলে, আমার ভাইয়া এসে গেছে। আপনি এবার যান, না হলে আমার সমস্যা হবে। আপনার সাথে পরে কথা বলবো। তুষার বর্ষার কথা শুনে সেখান থেকে কিছুটা দূরে সরে আসে। পিছনে ঘুরে তাকায়। জিসানের দিকে তুষার তাকালো। বর্ষার ভাই হয় লোকটা। বর্ষা কি জিনিয়াস মেয়েরে। এই কঠিন সিচুয়েশন এত বুদ্ধি দিয়ে নিজের আয়ত্ত নিয়ে নিল, যেন তুষার জিসানের ব্যাপারে কিছুই বুঝতে না পারে। আবার বিয়ে হবে, ছেলেটাকেও নিজের ভাইয়া বানিয়ে দেয় বর্ষা। সত্যিই বর্ষা জিনিয়াস। জিসান এসে প্রশ্ন করে, ওই ছেলেটাকে? চিনি না। এখানে কি ঘটেছিল তাই জানতে আসছিল। বর্ষা, ও চিন্তা করো না, আবিরকে আমি শাস্তি দেবই। জিসান, থাক যথেষ্ট হয়েছে। তোমার ভাই এত এত জঘন্য জানতাম না। বর্ষা, বাদ দাও। আবিরের থেকে দূরে থাকবে। জানতাম ছেলেটা এমন কিছুই করবে, চলো অন্যদিকে যাই। জিসান কথাটা বলে বর্ষাকে সেখান থেকে নিয়ে আসে একটু দূরে। দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। জিসান বর্ষার হাত ধরল। বর্ষা হাসি মুখে জিসানের দিকে তাকায়। মিউজিক বেজে ওঠে। 24K গোল্ডেন এর মুড গানটি বেজে ওঠে। কাপল যারা ছিল
তারা একে অপরের কাছে আসে। জিসান বর্ষার হাত স্পর্শ করে, আরো কাছে টেনে নেয় বর্ষাকে। বর্ষার কোমরে হাতে রাখে। বর্ষা এতক্ষণ আবিরকে যে কারণে চর মেরেছিল, জিসান সেটাই করছে। অর্থাৎ জিসান বর্ষার খোলা কোমরসহ পেটে হাত রাখল। কিন্তু বর্ষা এবার কিছু বলল না। এই জায়গাতে স্পর্শ করে সজীব, মার খায় আবির। অথচ জিসান একই জায়গাতে স্পর্শ করাই বর্ষার কোনো মাথা ব্যথা নেই। আবির কিছু করলেই সে দোষী, আর জিসান কিছু করলে সেটা ভালোবাসা। জিসান কোমরে একইরকমভাবে চাপ দিয়ে ধরে। বর্ষা যেন একটু কেঁপে ওঠে। জিসান কোমরে হাতে দিয়ে বর্ষাকে আরো কাছে টেনে আনে। দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনতে ও অনুভব করতে পারছে। জিসান থেমে নেই। সে তার দুই হাত বর্ষার কোমরে রাখে। ধীরে ধীরে হাত উপরের দিকে উঠাতে থাকে জিসান। বর্ষার বক্ষের খুব কাছে এসে হাত দুটো স্থির হয়ে থেমে যায়। বর্ষা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। জিসান থেমে যাওয়াতে বর্ষা যেন হুঁশ ফিরে পায়। জিসান আবারও হাত ঘোরাতে থাকে। বর্ষা ফিসফিস করে বলে, কি হচ্ছে জিসান? এখন থামো। বিয়ের পর সব হবে। বিয়ে তো হবেই, আর বিয়ের পর সবকিছু হবে জানি, কিন্তু এখন যে অনুভূতি চাহিদা তৈরি হয়েছে সেটা তো সেটাতে দাও। জিসান, এটা অন্যায়। আমাকে তো কয়েকদিন পর বিয়ে করবেই, তাই না? বর্ষা, চুপ। এখন আমি যা করব চুপচাপ শুধু অনুভব করো, কোনো কথা বলবা না। জিসান, ছাড়ো জিসান, প্লিজ। জিসান বর্ষার বুকের খুব কাছে হাত নিয়ে যাচ্ছে। বর্ষা নিজেকে ছাড়িয়ে নেয়, ছিটকে সরে আসে জিসানের থেকে। কিন্তু জিসান থামে না। সে যেন এখন লালসার হিংস্রতায় ভুগছে। বর্ষাকে বিয়ের আগেই ব্যবহার করতে চায়। আর এটাই ওর ইচ্ছে, ও চাহিদা। বর্ষাকে বিয়ের আগে একবার বিছানাতে নিতে পারলেই সে এখান থেকে চলে যাবে। জিসান টান দিয়ে বর্ষাকে নিজের বুকের সাথে চেপে রাখে। বর্ষা নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে থাকে। জিসান আরো শক্ত করে আঁকড়ে ধরে বর্ষাকে। জিসান, প্লিজ আমাকে ছাড়ো। এগুলো ঠিক না। বর্ষা, কেন ঠিক না? আবির স্পর্শ করলে ভালো লাগে নাকি? জিসান, কি যাতা বলো? আবিরকে আমি ভালোবাসি না। বর্ষা, আমাকে ভালোবাসো তো? জিসান, বাসি। আমি এ অবধি কোনো ছেলেকে ভালোবাসি বলিনি। তোমাকে বারবার বলতে ইচ্ছে করে। বর্ষা, কেমন আর কতটুকু ভালোবাসো এটা টের পাচ্ছি। আমি স্পর্শ করলেই সেটা দোষের। জিসান, এভাবে কেন কথা বলছো? তুমি স্পর্শ করবে, তবে বিয়ের পর। আমি তো চলে যাচ্ছি না, তাই না? বর্ষা, তুমি আনস্মার্ট একটা মেয়ে। বুঝি না বিয়ের আগে যা খুশি করলে এটাতে বাধা কেন দেয় মানুষ? জিসান, এসব নিয়ে কথা বলতে চাই না। আমাকে ছাড়ো। আমার এগুলো একদমই ভালো লাগে না। বর্ষা, ছাড়বো না। আমি তোমাকে কাছে চাই, এখনই। জিসান, উনি না আপনাকে ছাড়তে বলল? ছাড়েন বলছি, নিধি। জিসান চমকে উঠে ছেড়ে দেয় বর্ষাকে। পিছনে ঘুরে তাকায় ও। শুভর বোন নিধি দাঁড়িয়ে আছে। নিধিকে দেখে ও চমকে উঠল। কারণ নিধি এ দিয়ে দুইবার বর্ষাকে জিসানের লালসা থেকে বাঁচিয়েছে। জিসানের থেকে ছাড়া পেয়েই বর্ষা সেখান থেকে চলে আসে। জিসান রেগে নিধির দিকে তাকায়। নিধির কাছে এসে গাল টিপে ধরে বলে, তোর জন্য বারবার সে আমার থেকে দূরে যাচ্ছে। বেশি বুঝিস তুই, তাই না? দেখ, ভালো করে শোন, কান দুটো ভালো করে খাড়া কর। আমি বর্ষাকে কাছে চাই, তোর সাথে আমার কোনো প্রকার ঝামেলা নেই। তুই আমাকে চিনিস না, আমিও তোকে চিনি না। তাই আমাদের মধ্যে ঝামেলা না থাকায় ভালো। না হলে এর ফল যে কতটা খারাপ হবে, সেটা তুই নিজেও আন্দাজ করতে পারবি না, বুঝেছিস? জিসান, আমার গাল ছাড়।
তোর মতো ছেলের কাউকে স্পর্শ করার যোগ্যতাও নেই। জনগণ আবিরকে নয়, তোকে পেটালে ভালো হতো। বেয়াদব কোথাকার। নিধি। নিধি কথাটা বলে জিসানের মুখে থুথু দিয়ে চলে যায়। জিসান তাড়াতাড়ি টিস্যু পেপার বের করে মুখ থেকে থুথু মুছে নেয়। রাগে জিসানের শরীর রি রি করতে থাকে। রনিদের ফোন দেয়। 2 মিনিটের মধ্যে রনিরা এসে হাজির হয় জিসানের সামনে। জিসান বলে, ওই কুত্তার বাচ্চা মেয়েটাকে আমি বোঝাতে চাই, যোগ্যতা কাকে বলে। আমার কাজে বাধা দেওয়া, আমাকে অপমান করলে এর ফল কতটা খারাপ হতে পারে সেটা ওই মেয়েকে না বোঝালে আমার সম্মান থাকবে না। কি হয়েছে? কোনো মেয়ে? রনি। দুটো মেয়েকেই আমার চাই। আগে নিধি, পরে বর্ষা। জিসান। বর্ষা? মানে? আপনি তো বিয়ে করতে যাচ্ছেন। তাহলে এটা কি বলছেন? সজীব। কিসের বিয়ে? বর্ষার প্রতি বিয়ের আকর্ষণ আসেনি। কিছু মেয়ে থাকে যাদেরকে বিছানাতেই মানায়। আর কিছু মেয়ে আছে বউ হিসেবে। বর্ষাকে বউ হিসেবে চাই না আমি। জিসান। ওরা সবাই নিশ্চুপ হয়ে গেল। ওরা নিজেরাই বর্ষাকে পেতে ইচ্ছুক। আর যে পেতে যাচ্ছে সে একেবারে চাহিদার সুধা পান করে ছেড়ে যেতে ইচ্ছুক। কি নিয়ম! যাকে মানুষ চাই, তাকে পাওয়া তো দূরে থাক, তাকে ধরে রাখলেও থাকতে চাই না। আর যাকে চায় না, সে যেচে পড়ে এসে হাতে পায়ে ধরে নিজেকে রাখতেও চায়, কিন্তু আমরা তাকে বুঝি না, রাখিও না। আর এই থাকার আভার বেড়াজালে পড়ে আমরা সব সম্পর্কটাকে অনেক কঠিন করে ফেলি। সম্পর্কটা তখন ভালোবাসার নয়, চাহিদার হয়ে যায়। সম্পর্কটাকে ব্যবহার করি প্রতিযোগিতা হিসেবে। কে কতটুকু ভালোবাসি তা হাত কাটা, রুম ডেট, পালিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত হয়ে পাল্লা দিই ভালোবাসার দৌড় প্রতিযোগিতায়। নিধি কি করল? নাহিদ। নিধি আমাকে অপমান করেছে। ওই দেখ মেয়েটা। ওকে যত তাড়াতাড়ি পারিস তুইলে নিয়ে যাবি। বাকিটা আমি বলবো কি করতে হবে। আমাকে এটিটিউড দেখায়। জিসান নিজের ভাইয়ের এটিটিউডই সহ্য করতে পারে না, আর অন্য কারোটা তো অনেক দূরের ব্যাপার। জিসান। ওকে। শান্ত। ওরা সেখান থেকে চলে আসে। কিছু দূর এসে শান্ত রনিকে বলল, ভাই জিসান অনেক ডেঞ্জারাস মানুষ। শান্ত। হুমম। বেটার টাকা আছে তো সেজন্য মানুষকে মানুষ মনে করছে না। সজীব। আমার একটা প্ল্যান আছে। নাহিদ। কি প্ল্যান? রনি। বর্ষাকে বিয়ের আগে তুলে আনব। জিসানকে ডাকবো সেখানে। সাথে নিধিকেও আনব। জিসান এসে বর্ষা আর নিধির কাছে যাবে। কিন্তু বর্ষা জিসানকে এভাবে দেখে ভুল বুঝবে। আর বিয়ে করবে না বর্ষাকে। তখন বর্ষা আপনার হয়ে যাবে। নিধির ব্যাপারটা বাদ। নাহিদ। দারুণ আইডিয়া। চল কাজে লেগে পড়ি। আরেকটা কথা, সেদিন রাতে যাদের সাথে ঝামেলা হয়েছিল, ছেলেগুলো এখানের মানুষ। তাই ওদেরকেও একটু সাইজ করতে হবে। সজীব। ওকে, প্ল্যান অনুসারে বিয়ের রাতেই বা আগে বর্ষাকে তুলে নিয়ে যাব এখান থেকে। রনি। রনির কথায় সবাই হ্যাঁ সূচক জবাব দেয়। জিসান নিজেকে বড় কিছুই মনে করছে। কিন্তু সে যে জানে না কত কর বোকামি ও করতে যাচ্ছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আলফাজ সাহেব। ওনার পিছনে ইশতিয়াক, মাসুমেরা দাঁড়ানো। আবিরের বাবা সারাদ সাহেব দেশে আসছে। আলফাজ সাহেবের সাথে ছোট থেকেই বন্ধুত্ব। আবিরের মাকে নিয়ে পালাতে সাহায্য করেছিল আলফাজ সাহেব। এর আগে একবার দেশে এসেছিল সারাদ সাহেব। আলফাজের সাথেই সময় কাটিয়েছিল। এবার তার ভাইয়ের মেয়ে নীরার বিয়ের কথা চলছে। আর সেখানে তিনি থাকবে না তা কি হয়? এই জন্য তাকে দেশে আসতে হয়েছে। আলফাজ সাহেব ওনাকে রিসিভ করতে এসেছেন। একজন বয়স্ক লোক এগিয়ে আসে আলফাজের দিকে। উনি দৌড়ে যেয়ে বুকে জড়িয়ে নেন তাকে। বলে, কি ব্যাপার বন্ধু? তুই তো দেখি আরো ইয়াং হয়ে গিয়েছিস।
বিদেশিনী কোনো মেয়ের পাল্লায় পড়েছিস নাকি? আলফাজ সাহেব, হুর, এই বয়সে আমাদের ছেলে মেয়েরা টাঙ্কি মারবে, আমি এসব করব? বেয়াদব মার্কা কথা বলিস। সারাদ সাহেব, চল চল, এত কথা বাদ দে। সকালেই না ইরাদ ভাইয়ের মেয়ে নীরাকে দেখতে আসবে? এখনই চল গ্রামে রওনা দিই, পৌঁছাতে ভোর রাত হবে। আলফাজ সাহেব, হুমম ঠিক আছে, গাড়িতে বসেই সব কথা হবে। সারাদের থেকে ইশতাক ব্যাগ নিয়ে গাড়িতে ওঠায়। আবিরের বাবা তিনি। জিসান আর আবিরকে দেশে পাঠিয়েছে অনেক আগে। আলফাজ সাহেবের সাথে বন্ধুত্ব অনেক পুরনো, ছোটবেলা থেকেই ওরা বেশ ঘনিষ্ঠ। গাড়ি চলতে থাকে। আলফাজ সাহেব কোনো সিকিউরিটি সাথে নেয়নি। সারাদ সাহেব প্রশ্ন করে, তোর ছেলের কি খবর? হাহাহা আলফাজ সাহেব, হাসছিস কেন? বল। সারাদ সাহেব, ভালো আছে। দুজন গল্প করতে করতে গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। হয়তো আবারও নতুন কিছু রহস্য আসতে যাচ্ছে, নয়তো নতুন কোনো কিছু ঘটতে যাচ্ছে। বর্ষা গাড়ির জানালার পাশে বসে আছে। জানালা হালকা খুলে বাইরে তাকিয়ে আছে। ওর মনটা কেমন যেন একটু খারাপ হয়ে আছে। জিসানের এমন আচরণ বর্ষা হঠাৎ করে মেনে নিতে পারছে না। কিন্তু সে কি করবে? জিসানকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। ভালোবাসা বড়ই অদ্ভুত অনুভূতি। ভালোবাসা হলো এক ধরনের সুপ্ত অনুভূতি। এই অনুভূতির আবার আরেক নাম হলো মায়া। মায়া জিনিসটা আরো অদ্ভুত। ভালোবাসার অনুভূতিটা মানুষের মস্তিষ্ক আর মনকে সম্মোহন করে, শাখা তৈরি করে। প্রধান শাখার নাম মায়া, তবে মায়া আবার গঠিত হয় আবেগ, আকাঙ্ক্ষা, ভালো লাগার মধ্য দিয়ে। সবকিছু যখন বিশাল আকার ধারণ করে, তখন তৈরি হয় টান। আর এই টান আবার এক প্রকার ভালোবাসা। ভালোবাসা সমান টান সমান মায়া সমান আবেগ, আকাঙ্ক্ষা, ভালো থাকার ইচ্ছা। এটাই হলো সৃষ্ট ভালোবাসা। তবে ভালোবাসা তৈরির জন্য দরকার একটু সামান্য ভালোলাগা, ভাবনা, যা তৈরি করার জন্য ছেলেরা মেয়েদের পিছনে পড়ে থাকে। একটা ছেড়ে আরেকটা ধরে। আবার মেয়েরা কাকে ছেড়ে কাকে চুজ করবে এই দোটনায় এমন একটা জিসানের মতো বেয়াদব ছেলেকে নিয়ে ভাবনাতে বসে যায়, তখন না পারে ভাবনা থেকে বের হতে, আর না পারে ভাবনটাকে এক্সচেঞ্জ করতে। অর্থনীতির ভাষাতে উপযোগের মতো ভালোবাসাটাও তখন উপযোগ সৃষ্টি করে কপত কপতির কাছে। বর্ষার মনে তদনুরূপ জিসানের প্রতি এই বিচরণ পক্ষপাতিত্ব ছাড়া অহেতুক গাঢ় হতে থাকছে। কিন্তু বর্ষা জানে না, সে ভুল করতে যাচ্ছে। ভাবনাতে এখন জিসান থাকলেও আবির এসে হঠাৎ করে উকি দিচ্ছে। কিন্তু পরক্ষণে আবিরের কাণ্ডগুলো বর্ষার আখি জুগলে স্বপ্নের মতো ভাসতে থাকে। মনে পড়ে ওর জিসান তাকে রহস্যময় সেজে বাঁচিয়েছিল, জিসান তার জন্য ফুল রেখেছিল, জিসান তার জন্য প্রায়োরিটি দেখিয়েছে। যেখানে আবির নামক বেয়ারা আগাছা সৃষ্ট লতার আবির্ভাব যেন তুচ্ছ। আবির শুধু শরীরটাকেই বুঝেছে। বর্ষা আর কিছু ভাবতে চায় না। আবিরকে সে কখনো গ্রহণ করবে না। বর হিসেবে গ্রহণ করাটা বহু নিকৃষ্টতা। আকিঞ্চনও যেন না চলে বর্ষার মনে আবিরকে পাওয়ার। সে তুষ্টু, তবে জিসানের কাজে নয়, আবিরের এমন বিজনমূর্তি রূপের পিছনে থাকা হিংস্র মানুষকে দেখে। ওদিকে জিসান বর্ষাকে কাছে পাবার চরম বাসনা উদিত হতে থাকে মনের অনিত্য গভীরে। শুধু বর্ষা নয়, সাথে নিধিও আছে। দুজনকে কাছে পেতে চাই সে। আর তার জন্য মরিয়া। গাড়ি প্রায় বাড়ির কাছে চলে এসেছে। বর্ষা লুকিং গ্লাসে চোখ দেয়। পিছনে একটা বাইক এগিয়ে আসছে। বাইকে তুষার নামের ছেলেটা। বর্ষা একটু চমকে উঠল। তুষার এখানে কেন আসছে? এমন প্রশ্ন নিজেকে করে বর্ষা। কিন্তু বাইকটা ওভার স্পিডে ওদের বাড়ি ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলে যায়। বর্ষা যেন হাঁফ ছেড়ে বাঁচে। কফি হাউস থেকে বাড়িতে আসতে বেশ সময় লেগেছে। আবিরের ঘটনাটা বাড়ির কেউ জানে না।
আবির মারের দাগগুলো ভালোমতো ঠিকঠাক করে নেয়। শুভ কেবল চুপচাপ দেখেছে আবিরের কাজগুলো। শুভ কিছুই বলে না। আবির যা করে সেটাতে শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারাও বাড়ির উদ্দেশ্য বের হয়। গাড়ি থেকে এক এক করে নামে। সবাই চলে যায় বাড়ির মধ্যে। অতসী দৌড়ে আসে বর্ষার কাছে। সে বলে, বর্ষা আপু তোমাকে ধন্যবাদ অনেকগুলো। কেন রে? কি করলাম আমি? বর্ষা, ছেলেটা এখন বারবার ফোন দিচ্ছে। মেসেজ করেছিল, লেখা ছিল অতসী আমি তোমাকে চাই, প্লিজ কোনো ছেলের দিকে তাকাবে না। আমি রিপ্লে করিনি। অতসী, হিহিহি সবসময় মনে রাখবি গুরুত্ব কম দিল গুরুত্ব বেশি পাবি। বর্ষা, না ভুল কথা। গুরুত্ব তাকেই বেশি দিতে হবে যে গুরুত্ব বোঝে। গুরুত্ব না দিলেও গুরুত্ব পাওয়া যায় না। টিকটক দেখেন? সেখানে দেখবেন কন্টেন্ট হিসেবে ব্যবহার করে একটা স্ক্রিপ্ট। আগে ছেলেটা পা ধরত, একটু হাত কেটে গেলে দৌড়ে আসতো দেখতে, একটু অসুস্থ হলে বারবার ফোন করত, একটু মেসেজ দিতে দেরি করলে হাজারটা মেসেজ আসতো, প্রশ্ন থাকতো কেন দেরি করে রিপ্লে করছি। কিন্তু এখন সে কিছুই করে না। এখন তার পা দুটো ধরি, আমার সাথে থাকার জন্য, কিন্তু সে থাকে না। কেন এমন করে ছেলেটা জানেন? কারণ মেয়েটাকে যখন প্রায়োরিটি দেওয়া হয়েছিল, সেটা বোঝেনি। যখন সে গুরুত্ব দেওয়াটা তুলে নিয়েছে তখন মেয়েটা তাকে চাইছে। মন তো অনেক কিছুই চায়। মনের সব চাওয়া পূরণ করতে পারে না মনের মালিক। এ জন্য কি মন ছেড়ে চলে যায় নাকি? মন কিন্তু নিজ থেকে খারাপ হয় না। মনকে খারাপ আমরাই করি। মনের খাবার কি জানেন? নিজেকে ভালো রাখা। তবে নিজের ভালো রাখার জন্য 10 জনকে কষ্ট দেওয়াটাও মন খারাপের কারণ কয় দাঁড়ায়। আসি মিস জুথি, গুড নাইট। তুষার নামের ছেলেটা কখন যে ওদের পিছনে এসে দাঁড়িয়ে বর্ষার আর অতসীর কথা শুনছিল জানেই না ওরা। গাড়িগুলো গেটের সামনে রাখা হয়েছিল। সবাই নামছিল। ওরাও নেমে বাড়ির মধ্যে প্রবেশের সময় তুষার এসে দাঁড়ায় সেখানে। তুষার কথাগুলো বলে চলে যাচ্ছিল। তখনই বর্ষা পিছন থেকে তাকে ডাক দেয়। এই ছেলে, আপনি এত সুন্দর করে কথা বলেন কেন? বর্ষা, হাহাহা আপনি যেমন সুন্দর করে মাইন্ড হ্যাক করতে পারেন। তুষার, আমি? মাইন্ড হ্যাক? বর্ষা, হুমম না হলে আমি কেন পিছু আসলাম বলুন? আসলে আমার বোন খুব কাঁদছিল একটা মূল্যবান জিনিসের অভাবে। তুষার, কি মূল্যবান জিনিস? তার একটা ভাবির অভাব। সে একটা ভাবির জন্য কান্না করছিল। আসি। তুষার কথাটা বলে সেখান থেকে হনহন করে চলে যায়। বর্ষা হা হয়ে তুষারের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই প্রথমবার বর্ষা তাৎক্ষণিক পরিচয় কোনো ছেলের প্রতি ইমপ্রেস হয়ে গেছে। যা কখনো এমনটা ঘটেনি। সব ছেলে ভালোবাসা দেখিয়েছে, কিন্তু এভাবে ইমপ্রেসিভ কিছু করেনি। ছেলেটার কথা শুধু কথা নয়, যেন তীর সোজা মস্তিষ্কে এসে লাগছে বর্ষার। আপু কি হলো, দাঁড়িয়ে কি দেখছো? ছেলেটাকে চেনো তুমি? চলে গিয়েছে তো। চলো ভিতরে। অতসী, হুমম চল। আবির আর শুভ দূরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। শুভ আবিরের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার? ছেলেটা বর্ষার সাথে এত কথা বলল, তুই চুপচাপ দেখছিস? শুভ, হিহিহি বিয়েটা হতে দে। কেন হাসলাম সেটা প্রশ্ন করবি না। সব সময় হাসির কারণ বলা যাবে না। নে তোর বাইক। নাও আই উইল বি খ্যাত বয় লাইক হাবাগোবা হিহিহি। আবির কথাটা বলে চোখে চশমাটা ঠিকঠাক করে নিল। শার্টের হাতা ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে প্রবেশ করে। শুভ বোকার মতোই তাকিয়ে থাকে আবিরের দিকে। তারপর আলিফ সাহেব বসে আছে ব্যালকনির চেয়ারে। ভাবনাটা আবিরকে নিয়েই। কারণ আসল রহস্যময়ের সাথে আবিরের বুদ্ধিটাই টেক্কা দিতে পারবে। এক কথাতে আলিফ সাহেব আবিরের প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছে।
এই ইমপ্রেশনে আবিরকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে তার মন। তবে আবির কোথায়? এমনিতে আলফাজ সাহেবকে আজ পুলিশ নিয়ে যেও কিছু করতে পারেনি। শুনেছে রহস্যময় ছেলেটা পুলিশদের সব পরিবারের উপর নজর রেখেছে। আলফাজ সাহেব বের না হলে সবাইকে ওরা মেরে ফেলবে। আলিফ সাহেব কথাগুলো ভাবছিল। হঠাৎ ওনার পিছনে মীরা এসে দাঁড়ায়। মামা, তুমি আবিরকে কোথায় পেয়েছিলে? সত্য করে বলো না একটু। মীরা: কি হলো তোর? আর তুই হঠাৎ এত চুপচাপ হয়ে গিয়েছিস? আগে তো হাসি খুশি ছিলি। আলিফ সাহেব: বলো না মামা। মীরা: আসলে আসার পথে রাস্তার পাশে ওকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। হুঁশ ছিল না ওর, বলা যায়। শুধু নামটা বলতে পারছিল। সাথে করে নিয়ে আসি। ছেলেটা অনেক ভালো। কেন, কি হয়েছে? আলিফ সাহেব: না, এমনি। কালকে কখন যাবে নীরা ভাবিদের বাসায়? মীরা: সকালে। রেডি হয়ে নিস জলদি। আলিফ: হুমম। মীরা সেখান থেকে চলে আসে। আবিরকে ও ভুলতেই পারছে না। বারবার আবিরের কথা মীরার মনে পড়ছে, যা কখনো কোনো ছেলের প্রতি হয়নি। মীরার সাথে এই অবধি দু একজন ছেলে কথা বললেও ওভাবে আকর্ষণটা বাড়েনি। কিন্তু হঠাৎ করে আবিরের প্রতি মীরার এই ভাবনার কোনো মানে ও খুঁজে পাচ্ছে না। ভোর রাতে সবাই জেগে যায়। একটা গাড়ি নীরাদের নানু বাড়িতে এসে প্রবেশ করে। বাড়ির দারোয়ান চিৎকার করে ডেকে ডেকে বাড়ির সবার ঘুম ভাঙিয়েছে। ইরাদ সাহেব আর তার শ্বশুর বাড়ির বাইরে আসলেন। একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে বাহিরে। গাড়ির দরজা খুলে দুজন লোক বের হলো। দুজনকেই বেশ ভালোমতোই চেনে ইরাদ সাহেব। ইরাদ এসে জড়িয়ে ধরে তার ভাইকে। আলফাজ সাহেবকেও জড়িয়ে নেন তিনি। কিছু সময় কুশল বিনিময় করে বাড়ির মধ্যে নিয়ে আসেন ওনাদের। জিসান দৌড়ে এসে তার বাবা সারাদ সাহেবকে জড়িয়ে ধরেন। আমাকে ফোন দিতে, আমি নিজে তোমাকে আনতে যেতাম। এভাবে সারপ্রাইজ দিয়েছ, সত্যিই চমকে গিয়েছি। জিসান: সারপ্রাইজ দিতে শিখেছি তোর থেকে। না বলেই তো তুই বাংলাদেশে এসেছিলি। সারাদ সাহেব: হয়েছে, আর করব না এমন। আলফাজ আঙ্কেল, কেমন আছেন? জিসান: ভালো। দেশে এসে যে আঙ্কেলের সাথে দেখা করা দরকার এটা ভুলে গিয়েছিলে? আলফাজ সাহেব: সবার সাথে বেশ লম্বা সময় ধরে দুজন পরিচিত হতে থাকে। সবাই বেশ আমোদেই ছিল। কিন্তু একজন সোফাতে চুপচাপ বসেছিল। আলফাজ সাহেব অনেকটা সময় ধরেই ছেলেটাকে লক্ষ্য করছিল এখানে এসে। কারো সাথে কথা বলেনি। চুপচাপ শুধু ওনাদের দিকেই তাকিয়েছিল। সবার সাথে যখন কুশল বিনিময় শেষ হয় তখন নীরার নানু জানায় সবাই রেডি হয়ে থেকো, সকালেই নীরবের বাড়ি থেকে নীরাকে দেখতে আসবে। কথাটা শুনে ছেলেটা বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যেতে থাকে। আলফাজ সাহেব ছেলেটাকে থামায়। এই ছেলে, শোনো, কে তুমি? ছেলেটা থামে। সবাই একটু ঘুরে তাকায় ওদিকে। বড় মা এগিয়ে এসে বলে, আলফাজ ভাই, ওকে চেনেন না? ও তো আপনার বন্ধু সারাদ ভাইয়ের ছোট ছেলে। আবির। ও। বড় মা: ওহ, কি রে সারাদ, তুই তোর ছোট ছেলের কথা তো আমাকে কোনো দিন বলিসনি। আমি তো জানতাম শুধু তোর একটাই ছেলে আছে, আর সে হলো জিসান। দুই ছেলে তোর জানতামই না। আলফাজ সাহেব: আরে ওটা তো সাথে নামেই ছেলে। ওর সাথে আমাদের দুজনের তেমন কোনো সম্পর্ক নেই। এ জন্য আমি তাকে ভাই, আর বাবা তাকে ছেলে হিসেবে দেখেই না। তাকে পরিচয় দিই না আমরা কেউ। জিসান: এটা কি ধরনের কথা জিসান? আমি না তোকে বারবার বারণ করেছি আবিরকে তোরা কেউ কিছু বলবি না। যা সব সামনে থেকে। বড় মা: কেন এসব কথা বললে? কি হয়েছে? আলফাজ সাহেব: তেমন কিছু না, চল ভিতরে। সারাদ সাহেব আলফাজ সাহেবকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে আসে।
আবির সেখানেই দাঁড়িয়ে ছিল। আবিরের দিকে উনি একবার তাকিয়ে সারাদ সাহেবের সাথে উপরের দিকে চলে যায়। আবির ধীর পায়ে হেঁটে হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। সে কিছুই বলেনি। এটা নতুন কিছু না। আবিরের মাকে প্রচণ্ড ভালোবাসত জিসান আর তার বাবা। কিন্তু আবির হওয়াতেই তিনি চলে যান দুনিয়া ছেড়ে। আর তাতেই যেন আবির হয়ে যায় দু চোখের বিষ। আবিরকে ওরা দুজন সহ্য করতে পারে না। আবিরের এটা নিয়ে কোনো আফসোস নেই। কখনো সে কারো ভালোবাসা পায়নি। একজনকে ভালোবাসছে, সেই তাকে অবহেলা করে। বাড়ির উঠানে সবাই দাঁড়িয়ে আছে। সকাল 9টা বাজে। নীরবের মা নীরা নানুকে ফোন করে জানিয়েছেন যে তারা আসছে। এই জন্য নীরা, আবির আর আলফাজ সাহেব ছাড়া সবাই বাড়ির বাহিরে এসে দাঁড়িয়েছে। কয়েক মিনিটের মধ্যে 2-3টে গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে। আলিফ সাহেব নামে গাড়ি থেকে। গ্রামের মধ্যে বেশ চমৎকার একটি বাড়ি দেখে তিনি মুগ্ধ হয়ে যান। আলিফ সাহেব এসে সবার সাথে কথা বলতে থাকে। একটা সময় ভিতরে প্রবেশ করেন তারা। ড্রয়িং রুম, বেশ কতগুলো সোফাতে ভর্তি। সবাই গোল হয়ে বসে গেল। মেহমান খাতির দাড়ি চলা শুরু হয়। এদিকে আবির নিজের বিছানায় বসে ফোনে ক্লাশ অফ ক্লান গেমস খেলছে। নীরা দৌড়ে আসে ওর রুমে। আবিরকে বলা শুরু করে, ওই আবিরের বাচ্চা বাবা, এদিকে তাকা দেখতো আমাকে কেমন লাগছে। নীরা, টিপ পরার দরকার নেই। ঠোঁটে লিপস্টিক হালকা দিল ভালো হবে। চুইলগুলো একটু বেশি স্টাইলিশ করা দরকার। মুখে তেমন কোনো প্রলেপ না থাকায় ভালো। তোর নীরব সাহেব এভাবেই তোকে পছন্দ করবে। ও আরেকটা কথা, গোলাপি যে সালোয়ার আছে সেটা পরতে পারিস। মডার্ন স্টাইলেই বানানো। তবে চলবে, তোর তো আবার গোলাপি রং পছন্দ। আই উইশ তোর যেন গোলাপি বেনারসি গিফট করে তোন জামাই। আবির কথাটা নীরার দিকে না তাকিয়েই বলল। সে গেম খেলার দিকে মনোযোগী বেশি। নীরা চোখ গোল গোল করে তাকিয়ে থাকে আবিরের দিকে। সে টিপ, লিপস্টিক আনছিল পরবে বলে, অথচ আবির সেগুলো বারণ করেছে। তবে বেশ ইমপ্রেসিভ কথাবার্তা ছিল আবিরের। নীরা থ হয়ে ওর বিছানায় বসল। আবির মুখ না তুলে বলল, বেশি সাজগোজ কিসের? বিয়েটা হলো মনের ব্যাপার। যে মন থেকে দেখবে সে তোর সাজগোছো বাহিরের চেহারা নয়, তোর মনটা বোঝার চেষ্টা করবে। আর তুই তো নীরব সাহেবের সাথে কথা বলেছিসই। প্রতিটা ছেলে মেয়ের উচিত বিয়ের আগে জামাই মেয়ের সাথে 1 মাস কথা বলার সুযোগ করে দেওয়া। আবির, আমি কি? নীরা, কি ব্যাপার তুই এখানে? আমি তোকে কত জায়গাতে খুঁজছি। এখানে বসে রেডি না হয়ে কি করছিস? বড় মা বলল তোকে নিয়ে আসতে। বর্ষা। আবির বর্ষার ভয়েস শুনে ফোন চাপা অফ করে। সাথে সাথেই দরজার দিকে তাকায় আবির। বর্ষা দাঁড়িয়ে আছে। গায়ে টপস। আবির বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, তোমাকে না বলেছিলাম সবার সামনে এসব বাজে ধরনের ড্রেস পরবা না? তারপরও কেন পরেছ? ওই বেয়াদব। চুপ কর তুই। তোর নজর আগে ঠিক কর। তোর মতো ছেলেদের জন্যই মেয়েরা খারাপ হয়। বর্ষা, তোমরা দেখিয়ে বেড়ালে সেটা দোষের কিছু নই। আমরা তাকালেই শুনতে হয় ছেলেদের নজর খারাপ। মেনিকুইনের দিকে তাকায় ড্রেসের সৌন্দর্য দেখতে। কাপড় ছাড়া মেনিকুইনের দিকে কেউ ফিরে তাকায় না। এসব ড্রেস পরার থেকে খোলা। আবির, নীরা, তুই এই ছ্যাঁচড়া ছেলের সাথে কিভাবে থাকিস? জঘন্য মনের ছেলে। অসহ্য, বেয়াদব। এতক্ষণ তো ফোন চাপছিল, যখনই আমি এরকম ড্রেস পরে আসছি, তখনই আমার দিকে বাজে নজরে তাকিয়ে ড্রেস পাল্টানোর কথা বলে। তুই থাক এই হারামিটাকে নিয়ে। আমি গেলাম। বর্ষা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নীরা আবিরের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আবির আবার ফোন হাতে নিতে যাচ্ছিল। নীরা উঠে এসে ফোন কেড়ে নেয়। নীরা রাগী চোখে বলে, বর্ষার থেকে দূরে থাকবি।
ও কেমন সেটা আমি জানি। নীরা, পারবো না থাকতে। যা রেডি হয়ে নে। আবির, এই রুমেই রেডি হব। একসাথে বের হব। তুই নিয়ে যাবি। না হলে আমি যাব না। যা বাইরে যেয়ে দাঁড়া। ফোন থাকুক আমার কাছে। নীরা। নীরা কথাটা বলে আবিরকে রুমের বাইরে এনে দাঁড় করিয়ে দেয়। নীরার সাথে সব কিছুই ছিল। একগাদা ড্রেস হাতে নিয়েই সে আবিরের কাছে আসছিল। কারণ আবির তাকে এসব বিষয়ে হেল্প করে অনেক। বন্ধু বলতে নীরাই ওর জন্য বেস্ট। আর নীরার জন্য আবির বেস্ট। আবির রুমের বাইরে দাঁড়িয়ে আছে। সে সিঁড়ির দিকে তাকালো। চুপচাপ বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। হঠাৎ অনুভব করে কে যেন ওর পাশে এসে দাঁড়িয়েছে। আবির ঘুরে তাকাতেই দেখে আলফাজ সাহেব দাঁড়ানো। তারপর, ওয়েটিং ফর নেক্সট পার্ট।